আসসালামু আলাইকুম। আজকের গল্প নরক শীতল মৃত্যু। লিখেছেন এডওয়ার্ড ব্রায়ান্ট। ডিসেম্বরের 4 তারিখ। সেই দিনই দক্ষিণ মেরুতে এসে পৌঁছল অ্যামান্ডসেন, নরওয়ের লোক। যে কোনো কারণেই হোক একটা সুদীর্ঘ সংবাদপত্র দারুণভাবে মুগ্ধ করে তুলল লোগান ম্যাকহেরিকে। ল্যারামি ডেইলি বুমেরাং পত্রিকার শেষ সংস্করণটা কেনার পর থেকে বারবার পড়ছিল সে। কতবার খেয়াল করতে পারে না সে। মেডিসিন বো থেকে সে আর ওপাল কাগজটা কিনেছিল। কাগজের তারিখ এখন থেকে 3 মাস আগেকার। ভাঁজ করা খবরের কাগজের প্রান্তভাগ থেকে টুকরো টুকরো হয়ে যাওয়ার উপক্রম। জাহান্নামে যাক স্ক্যান্ডিনেভিয়ানরা, বলল লোগান। সেখানে ঠান্ডার কথা তারা জানে, কিন্তু সত্যিকারের ঠান্ডা কাকে বলে তারা জানে না। এ সংযোজনের পেছনে প্রবল আগ্রহ ছিল তার। অগ্নিচুল্লির ধারে বসে শরীরটা গরম করে নিচ্ছিল সে। চেয়ার থেকে উঠে এবার পায়ে পায়ে হেঁটে চলল সামনে, সেই ছোট্ট রান্নাঘরের দিকে। সে তার বুড়ো আঙ্গুলের নখ দিয়ে গাড়ির চাকার আকারের একটা বরফের টুকরো ভেঙে টুকরো টুকরো করে ফেলল। কিছু দেখতে পাচ্ছিল না লোগান। বাতাস তাড়িত তুষার অন্তহীন। তেজ কমে আসছে, সেরকমই দেখাচ্ছে, তাই না? বলল লোগান। না, মোটেই সেরকম নয়। এখনো 6 দিন এরকম থাকবে। তার স্ত্রীর মন্তব্য এরকম। কথা বলার সঙ্গে সঙ্গে তার হাতের কাজও চলতে থাকে। ধীরে ধীরে বিশেষজ্ঞের মতো হাতের সাইজের আলুর খোসা ছাড়ালো। ওপালের চেহারাটা পাতলা, রোগাটে হলেও শরীরটা তার চাবুকের মতো শক্ত, কঠিন। সে তার স্বামীর থেকেও লম্বা। অবশ্য তা তার স্বামী কখনো পছন্দ করেনি। তেমনি জানালা পথে দৃষ্টি প্রসারিত করে দিয়ে বাইরের প্রবল তুষারপাতের দৃশ্য দেখতে থাকে লোগান। মনে হচ্ছে আরো কিছু জ্বালানি কাঠের ব্যবস্থা করলে ভালো হতো। দেওয়ালে স্তূপাকার করা কাঠের টুকরোগুলোর দিকে আর চোখে তাকিয়ে সে আবার এও বলল, তবে রাতভর চলার মতো যথেষ্ট জ্বালানি কাঠ আছে বলেই আমি মনে করি। বাইরে প্রচণ্ড ঠান্ডা, সেই সঙ্গে ঝড়ো হাওয়া চলছে। স্ত্রী বলল, বাড়িতে হিটার জাতীয় কিছু নেই? তোমার কি অনুমান? কাজ ঝাঁকালো লোগান। গতবার আমি চেক করেছিলাম, -18-র নিচে এই রকম হবে আর কি। আর তারপর এই ঝড়ো বাতাস সব কিছু ছিন্ন ভিন্ন করে দিয়ে গেছে। যাওয়ার সময় এগুলো কি নিয়ে যাবে? ভর্তি তরকারির খোসার দিকে চকিতে একবার তাকিয়ে দেখে নিল লোগান। না, আমি চাই না। কেন যে সে কথা বলল সে নিজেই জানে না। ঠিক উল্টোটাই বলল সে। পরক্ষণে সে তার নিজের কথার বিরোধিতা করে বলে উঠল, ঠিক আছে, আমি ওগুলো বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। বাতাসে এগুলো ঠেলে নিয়ে যেতে পারবে নেব্রাস্কায়। মুহূর্তের জন্য একবার স্থির চোখে তার দিকে তাকালো ওপাল। ধন্যবাদ, দয়া করে, বলল সে। লোগান তার ভারী কাপড়ের কোটটা তুলল, গলায় পশমের মাফলার জড়িয়ে নিল, হাতে গ্লাভস। আমি প্রস্তুত, এবার বলল সে। দরজা খুলে দিয়ে আমাকে একটু সাহায্য করবে? হঠাৎ তার নাকটা সরসর করে উঠল। কিছু একটা বেরিয়ে আসছে তার নাসারন্ধ্র দিয়ে। এদিকে হাঁচিও পাচ্ছে। কোনো রকমে নাকে হাত চাপা দিয়ে সামাল দিচ্ছে সে। কাজটা খুবই বেদনাদায়ক। কোম্পানি আসছে, সঙ্গে সঙ্গে বলল ওপাল। লোগানের যখনই হাঁচি পায় এইভাবেই আকারে ইঙ্গিতে কথা বলে থাকে সে। আর লোগানের চিরাচরিত উত্তর সেই একটাই, গেসুনটেইট। ওপালের কোম্পানি আসছে বলাটা তাকে মনে করিয়ে দেয় বহু বছর আগে তার পরিবারের কে একজন যেন এসে বলেছিল কথাটা। বড় অদ্ভুত, যখনই লোগান সে কথাটা শোনে তখনই তার মায়ের একটা কথা মনে পড়ে যায়, যার কোনো ব্যবস্থা নেই, যে কথা শুনলে গায়ে শিহরণ জাগে। তোমার কবরের ওপর দিয়ে কি একটা যেন হেঁটে যাচ্ছে। সে জানে সম্পূর্ণ একটা আলাদা জিনিস, কিন্তু আপাত দৃষ্টিতে দুটি কথাই পারিপার্শ্বিক দিক থেকে একই ধরনের। তোমার কবরের উপর দিয়ে কি যেন একটা হেঁটে যাচ্ছে। বাকেটের নোংরা হাতলটা তুলে ধরল সে। দরজা খোলবার আগেই লোগানের মনে হলো তার সারা শরীরের ওপর হাওয়ার ছুরি বিঁধছে। অসহ্য শীতের কাঁপুনিতে তার হাত কাঁপছে। কথা বলতে গিয়ে জিভ জড়িয়ে যাচ্ছে, হাঁটুতে খিল ধরেছে, পায়ের জয়েন্ট জ্যাম হয়ে গেছে, নড়তে চাইছে না। কিন্তু এসবের থেকেও খারাপ হলো যখন সে দরজা খুলল। পেঁজা তুলোর মতো রাশি রাশি তুষার হাওয়ার বেগে ঘরের ভেতর ঢুকে পড়ল।
তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে বাইরে এসে দাঁড়ালো। চোখের ইশারায় ওপালকে দরজা বন্ধ করতে বলল। রাস্তায় নেমে চিৎকার করে বলে উঠল, 5 মিনিটের মধ্যেই ফিরে আসছি। বাইরে তখন প্রচণ্ড তুষার ঝড়, সেই সঙ্গে ঝড়ের প্রচণ্ড দাপাদাপি, একটা জানা আওয়াজ। এ অবস্থায় তার কথা যে ওপাল শুনতে পাবে না জানত সে। দরজার চৌকাঠে ভর দিয়ে দাঁড়িয়েছিল লোগান। আস্তে আস্তে সে তার হাতটা আলগা করে দিতেই তুষার ঝড় তাকে আপনা থেকেই একরকম তাড়িয়ে নিয়ে চলল পরচের দিকে। সেই মুহূর্তে তার অনুভূত হলো তার শরীরের সব উত্তাপ উধাও, কারণ ওপাল তখন ঘরের দরজা বন্ধ করে দিয়েছিল। সে তখন একা, নিঃসঙ্গ। এখন তার সাথীরা কেবল ঝড়, তুষার এবং ঠান্ডা। শীতে কাঁপতে কাঁপতে সামনের দিকে এগিয়ে চলল সে। তার একটা হাতে বাকেটটা, তাই অপর হাত দিয়ে সামনের একটা পোস্ট আঁকড়ে ধরল লোগান। 3টি দড়ি বাঁধা ছিল সেই পোস্টে। বাঁদিকে একটা দড়ি প্রসারিত প্রায় 100 গজ দূরে গোলাবাড়ি পর্যন্ত। মাঝের দড়ির অপর প্রান্ত আউটহাউজের দরজায় পেরেকে গাঁথা। ডান দিকের দড়িটা পরশ থেকে ভূগর্ভস্থ ঘরের গোড়া পর্যন্ত আঁটো করে বাঁধা ছিল। আন্দাজে মনে হয় গজ 10 প্রসারিত। এই 3টি দড়ির উৎস এবং গন্তব্যস্থল কারোরই চোখে পড়ার কথা নয়, কারণ প্রতিটি ক্ষেত্রেই দড়িগুলো তুষারে চাপা পড়ে গিয়েছিল। তা প্রায় কয়েক ফুট তুষার জমে যায় দড়িগুলোর উপরে। তার পায়ের তলাকার তুষার অনেকটা মিহি বালির মতো লাগছিল। বাড়ির অপর দিকে তুষার প্রবাহ অবশ্যই অদূরে গুহা পর্যন্ত প্রসারিত হয়ে থাকবে। প্রথম কাজ প্রথমেই করা উচিত, এই ভেবে লোগান তার হাতের বাকেটটা জোরে জোরে ঝাঁকুনি দিতেই ময়লা জিনিসগুলো বাকেট থেকে ঝরে পড়ে গেল এবং প্রায় সঙ্গে সঙ্গে সেগুলো প্রবল তুষার ঝঞ্ঝার পর্বতে পড়ে নিমেষে উধাও হয়ে গেল। বাকেটটা এখন শূন্য। ফেরার পথে গোলাবাড়ি থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করে নিয়ে যেতে হবে ভাবল লোগান। এখন 3টি দড়ির মধ্যে একটি, যা তখনও একটু আধটু দেখা যাচ্ছিল, সেটা আঁকড়ে ধরে পথ চলতে হবে তাকে। তা না হলে পিচ্ছিল তুষারের ওপর দিয়ে পথ চলতে গিয়ে তার পা পিছলে পড়তে পারে, আর সেক্ষেত্রে সে তখন অতল তুষারের আহ্বান শুনতে পাবে এবং তারপরেই সে তার মৃত্যুর পদধ্বনি শুনতে পাবে তার শিয়রে। হয়তো ঠিক তখনই নয়, পরে একটু একটু করে তুষারপাত যত বাড়বে, তার দেহটা যত বেশি ঢেকে যাবে তুষারে, মৃত্যুর সময়টা ততই ত্বরান্বিত হতে থাকবে। এই প্রবল ঝড় ঝঞ্ঝায় কতক্ষণ যে টিকে থাকবে সে বলতে পারে না। তার বেঁচে থাকাটা নির্ভর করছে তার শরীরের রক্ত কতক্ষণ সচল থাকবে তার উপরে। কাঠ আনতে যাওয়ার আগে কর্নার পোস্টে ঝোলানো থার্মোমিটারের দিকে একবার তির্যক দৃষ্টিতে তাকিয়ে দেখল সে। ক্রমশ তাপ কমে গিয়ে ঠান্ডা বাড়ছে। 30-এর নিচে টেম্পারেচার। পারদের কাঁটা মাত্র 40-এ উঠে থাকে। মাথা নাড়ল লোগান। তার বাবার পুরনো রেল রেডি ঘড়ির সময় মতো রান্নাঘরের আশ্রয় পরিত্যাগ করার আগে যা সে দেখে রেখেছিল, এখন ভর দুপুর। তুষার পড়ছে। এই তুষারপাত বোধ হয় কমবার লক্ষণ নেই অদূর ভবিষ্যতে। মনে হচ্ছে এই সব তুষারের হাজার হাজার মুখ হা করে আছে। একটা মুখ ছোট ছোট সূচের মুখের চুঁচল অংশটার মতো। সেগুলো যে রক্তচোষা ভ্যাম্পায়ারের মতো তার গায়ের চামড়া থেকে তাপ শুষে নিচ্ছে। তাকে অবশ্যই স্বীকার করতে হবে, এই সব তুষার ঝঞ্ঝা সম্পূর্ণভাবে গ্রাস করে ফেলবে তাকে। সে তার বাকেটের হাতলটা শক্ত করে আঁকড়ে ধরে রেখে শরীরটা গরম করে তোলার জন্য অপর হাতটা ঘড়ির সেকেন্ডের কাঁটার মতো ক্রমাগত ঘোরাতে ঘোরাতে গোলাবাড়ির দিকে এগিয়ে চলল। জ্বালানির কাঠ সংগ্রহ করতে হবে সেখান থেকে। ওপাল অপেক্ষা করছে তার জন্য। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তার স্ত্রী সেই কাঠ জ্বালিয়ে ঘরের তাপ বাড়াবার চেষ্টা করবে। আগুন তুষারের জম। কিন্তু কে জানে এমন সর্বগ্রাসী তুষারপাত বন্ধ করা যাবে কিনা। এই সর্বনাশা তুষার ঝঞ্ঝা এমনকি শীতের অকাল মৃত্যুর পরেও দিনে একবার কিংবা দুবার প্রবাহিত হবেই। এই রকম তুষার ঝড় এর আগে কখনো দেখেনি সে। 1899 সালে একটা বিরাট তুষার ঝড়ের কাহিনী শুনেছিল। সেই কাহিনী এক নাগাড়ে বলতে গিয়ে বক্তাকে একবারের জন্যও ক্লান্ত হতে দেখেনি সে।
তার কাহিনী শেষ হয়ে যাওয়ার পরেও সে যেন থামতে ভুলে গিয়েছিল, তেমনি উচ্ছ্বসিত সে তখন। কিন্তু সে আর ওপাল তখনও পেনসিলভানিয়ায় ছিল। গোলাঘরের দেওয়ালের কাঠের তক্তাগুলো উঁচু পাহাড়ের মতো অস্পষ্টভাবে প্রতিভাত হচ্ছিল। গোলাঘরের উষ্ণতা অনুভব করার জন্য কিছু সময় খরচ করতে চাইল লোগান। তারপরেই বাতাসের দিক পরিবর্তন হতে দেখা গেল এবং সূচের মতো বরফের টুকরোগুলো তার মুখের ওপর বিঁধতে থাকলো। এখানে আসার আগে কয়েক পেগ হুইস্কি খেয়ে এসেছিল সে, সেটা এখন কাজ করতে শুরু করে দিয়েছে। গোলাঘরের দরজা খুলল লোগান। ঘরের ভেতরটা কালো স্লেটের মতো অন্ধকারে ঢাকা পড়ে গিয়েছিল। তাতে কিছু এসে যায় না। সে জানে জ্বালানি কাঠগুলো কোথায় গাদা করে রাখা হয়েছিল। এই সময় ঘোড়ার পায়ের খুরের আওয়াজ শুনতে পেল সে এবং শব্দটা শুনে চিন্তায় পড়ল। তুমি কি আরো কিছু খড় চাও? ঘোড়া চিৎকার করে উঠল চিহি চিহি রব করে। বোধহয় তার খিদে পেয়েছে। ঠিক আছে বৎস, নিয়ে যাও যত পারো। নিজের থেকেই হেসে উঠল সে এবং কথাটা শেষ করতে পারল না। তারপর সে তার কাজে নিয়োজিত করল নিজেকে। সে তার বাকেটে জ্বালানি কাঠ ভর্তি করতে লাগলো। খড়কুটো বলতে তখন খুব কমই ছিল সেখানে। একেবারে না পাওয়ার চেয়ে কিছু পাওয়া অনেক ভালো বৎস, তার উদ্দেশ্যে বলল লোগান। এরপর লোগান তার প্রয়োজনীয় জ্বালানি কাঠ সংগ্রহ করে গোলাবাড়ির দরজা খুলে আবার বেরিয়ে পড়ল সেই তুষার ঝড়ের মধ্যে। বাড়িতে ফিরে যাওয়ার জন্য সে তার ডান হাত দিয়ে দড়িটা আঁকড়ে ধরল। পায়ের নিচে রাশি রাশি তুষার, পাছে পিচ্ছিল বরফে পা ফসকে যায় সেই ভয়ে দড়ি ধরে বরফের পথ চলা। পথে তিনবার হিমশীতল তুষার ঝড়ের দাপটে দড়ির ওপর থেকে তার হাতের মুঠো খুলে যাওয়ার উপক্রম হয়েছিল। প্রতিবারেই একটা পাক খেয়ে কোনো রকমে নিজের পতন রোধ করতে সক্ষম হয়েছিল সে। তারপর ফিরে আবার দড়িটা মুষ্টিবদ্ধ করে পরচের দিকে এগিয়ে যেতে লাগলো। একটা লাঠি তার হাত ফসকে বরফের ওপর পড়ে যায়। সেটা পুনরুদ্ধার করার কোনো চেষ্টাই করল না সে। পিচ্ছিল তুষারের ওপর লাঠিটা পড়া মাত্র মুহূর্তে সেটা তার চোখের আড়াল হয়ে গেল। এই তুষার ঝড়ে লোগান ভাবল, যে কোনো জিনিস অতি সহজেই উধাও হয়ে যেতে পারে। একটা লাঠি কেন, গরু, ঘোড়া, মানুষ, এমনকি কারোর স্ত্রীও। একথা কেনই বা ভাবতে গেল সে? অবাক হলো। এবং তারপর কেন যে সে অবাক হলো সে কথা ভেবেই আর এক দফা অবাক হলো সে। ওপালের বয়স যখন 16 এবং লোগানের 20, তারা তখন বিয়ে করেছিল। ঈশ্বরের দোহাই, ইয়মিং রাজ্য যে বছর ইউনিয়নের 44তম রাজ্য হিসেবে স্বীকৃতি পেল, সেটাই তাদের বিয়ের বছর। তারপর 2 দশক পরে তারা কেউ কি ভেবেছিল এখানে এসে তারা আবার মিলিত হবে? 1890 সবার জন্য অন্তহীন প্রতিশ্রুতির বছর। সবার জন্য নয়, একটু সংশোধন করে নেয় সে, প্রায় সবার জন্য। উন্ডেড নিতে শত শত সিওয়াক্সি রেডম্যানদের নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। আরও খবর, আফ্রিকান রাজধানী ড্যাহমিতে নির্বিচারে নিরীহ সব লোকদের অত্যাচার করা হয়েছে। এরপরেও আরও মৃত্যুর খবর পাওয়া যায় বহু সংবাদপত্রের অফিস থেকে। ম্যাডাগাস্কার, অ্যাঙ্গোলা এবং অন্য আরও দূরের জায়গায় মৃত্যুর বিভীষিকা ফুটে উঠেছে। নিহতদের আত্মীয় বন্ধুদের কান্নার বিলাপ শোনা যায়। সবসময় কাগজ পড়তে ভীষণ ভালোবাসত লোগান। তবে তাই বলে এই নয় যে সব সময় সব বই তার হাতে এসে পড়ত। ওপাল আর সে যখন বিয়ে করে, তার শাশুড়ি তাকে হেডডা গেবলারের একটা কপি দেয়। স্ক্যান্ডিনেভিয়ানের সে আর এক খেলা, আগুন নিয়ে মৃত্যুর হোলি খেলা। কাগজটা একেবারে নতুন, কিন্তু কখনো সে পড়েও দেখেনি। আর সেটা যে এখন কোথায় আছে তাও জানে না। পেনসিলভানিয়ার খামার বাড়ি তখন লাটে ওঠে এবং ব্যাংকের নিয়ন্ত্রণে চলে যায়। অবশেষে ম্যাকহেনরিসের বাড়ি খালি করে দেওয়ার জন্য 3 দিন সময় দেওয়া হয়। তারা তখন পশ্চিমে চলে যায়। বসন্তের একদিন ইয়োসিং এবং শার্লে বেসিন তাদের স্বাগত জানালো। গ্রীষ্মকালটা মোটামুটি সহনীয়, শরৎ অত্যন্ত আদরণীয় এক ঋতু। তারপর এলো শীতকাল, রক্ত ঝরা ঋতু। যেভাবেই হোক তারা সেখানে 8 বছর রইল। তারা দুজনেই ভীষণ জেদি। তারা যে যার নিজের মতো করে থাকত।
প্রথমে ঠিক পছন্দ মতো নয়। তাদের বিয়ের জন্য লোগান নিজেকে দোষ দেয় তাদের সন্তান না হওয়ার কারণে। সে আবার এও জানে অনুরূপভাবে ওপালও নিজের ওপর দোষারোপ করে থাকে। কতদিন গেছে নীরবে তারা পরস্পরের দিকে তাকিয়ে বসেছিল এবং আত্মসমালোচনা করতে গিয়ে এ ওর দোষারোপ করে। এমন কত রাত গেছে তারা তাদের ছোট্ট মরু বিছানায় নীরবে রাত কাটিয়ে দিতে গিয়ে দীর্ঘশ্বাস ফেলেছে। এক এক সময় পাশ ফিরে শুয়ে ওপালের দিকে তাকিয়ে থেকেছে লোগান। চাঁদের আবছায়া আলোর খুব কাছে থেকে ওপালের দিকে স্থির চোখে তাকিয়ে থেকেছে। তার সেই তাকানোর অর্থ বা বোঝবার বয়স নয় ওপালের। তার স্বামীর বুকের ভেতরটা তখন কি রকম ছটফট করছিল উপলব্ধি করতে পারে ওপাল। আর সেই উপলব্ধি দিয়েই সে তখন ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে তার স্বামীর চোখে চোখ রাখে। আর এভাবেই লোগান শেষ পর্যন্ত দেখতে পাই তার দিকে তাকাচ্ছে ওপাল। তবে আজ এই মুহূর্তে ওপালের চোখের গভীর দৃষ্টিটা যেভাবে ঘরের ভেতরে আলো ছায়ায় লুকোচুরি খেলা খেলছিল তার অর্থ বলা মুশকিল। ক্রমাগত সেই কঠিন বাতাস বয়ে যাচ্ছিল তখনও, এবং একটা ভয়ঙ্কর শৈত্য প্রবাহে ঘরের টেম্পারেচার ক্রমশ নেমে যাচ্ছিল। বসন্ত বড় স্বল্পায়ু, আর গ্রীষ্মের সময় দিন তেতে ওঠে। শরৎ এখন তাদের বিয়ের মতোই অনুর্বর হয়ে উঠেছে। শীত তাদের হিংস্র বর্বর করে তুলেছে। কেউ কাউকে সহ্য করতে পারছে না। এমনই একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে তারা এখন। অবশ্যই আমি ওকে ভালোবাসি এখনো। রান্নাঘরের বাইরে দরজার দিকে তাকিয়ে থাকলো লোগান, যতক্ষণ না ঝড়ো বাতাসের ধাক্কায় পড়ে যাচ্ছিল সে। কোনো রকমে নিজের ভারসাম্য রক্ষা করে সে তখন অগ্নিচুল্লির সামনে গিয়ে দাঁড়ালো, ভিজে স্যাঁতসেঁতে দেহ ও পোশাকগুলোকে গরম করে নেওয়ার জন্যে। তারপর এগিয়ে গিয়ে প্রথম দরজার ওপর তার হাতের লাঠিটা গিয়ে মৃদু টোকা মারল, কিন্তু তাতে সাড়া পাওয়া গেল না। সে তখন তার পা দিয়ে জোরে জোরে ধাক্কা দিতে থাকলো। তাতে কাজ হলো। এবার ওপাল শুনতে পেল। এগিয়ে এসে দরজা খুলে দিল। দরজার ওপার থেকে লোগানের দিকে স্থির দৃষ্টি ফেলে দাঁড়িয়ে রইল। তারপর এক সময় দরজার বাইরে এলো লোগানকে ঘরে ঢোকার সুযোগ করে দেওয়ার জন্যে। লোগানের মনে হলো সে আর বুঝি পা তুলতে পারবে না। ঠান্ডায় পা জমে যাচ্ছে হাতের আঙ্গুলগুলো, অসাড় হয়ে যাচ্ছে। যেন তোমার চোখ মুখ দেখে তো মনে হচ্ছে তোমার শরীর ভালো না, অবশেষে বলল ওপাল। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে উঠল লোগান। তার স্ত্রী একটা কিচেন স্টোভের পেছনে গিয়ে বসল। হাত দুটো কেমন লাগছে জিজ্ঞেস করল ওপাল। এখন কিছুই মনে হচ্ছে না, সব যেন কেমন অসাড় বলেই মনে হচ্ছে। আঙুলগুলোও একই ব্যাপার, বলল লোগান। হাতটা তোমার এখানে দাও। ওপাল তার ডান হাতটা টেনে নিয়ে নিজের দু হাতের মধ্যে রেখে মালিশ করতে থাকলো। প্রথমে কোনো সাড়া ছিল না। ওপাল তার দু হাতের মধ্যে ঘষতেই আঙুলগুলো কেমন সচল হয়ে উঠল। এবার ওপাল তার বাঁ হাতটা টেনে নিয়ে অনুরূপভাবে মাসাজ করতেই এবার সম্পূর্ণভাবে সহজ হয়ে উঠল। এরপর এক প্যান গরম পানি নিয়ে ঘরের মেঝের ওপর বসে পড়ল এবং পালা করে ডান পাটা সেই গরম পানির প্যানে চুবিয়ে দিল এবং একটু পরে অনুরূপভাবে সেঁকে দিল। খুব ধীরে ধীরে হলেও শেষ পর্যন্ত পুরোপুরি সার ফিরে পেল লোগান। অবশেষে ওপাল উঠে দাঁড়িয়ে বলল, এখানে একটু অপেক্ষা করো, এখন কোথাও আর যাচ্ছি না। কথাটা বলে হাসতে গিয়েও হাসল না লোগান। তার স্ত্রী গায়ে কোট চাপিয়ে এবং হাতে গ্লাভস পরতে গিয়ে বলল, মিনিট কয়েকের জন্য যাচ্ছি, চিন্তা করো না, এই যাব আর আসব। ফিরে এসে সত্যি কথাটাই বলল ওপাল। মুখে না বললেও চলতো। মেঝের ওপর দু হাত ভর্তি জ্বালানি কাঠের বান্ডিল ফেলল সে। ঘরের ভেতরের উষ্ণতা গ্রহণ করে সে আবার ঘর থেকে বেরিয়ে গেল। খানিক পরে ওপাল ফিরে এলো দু হাতে জ্বালানি কাঠের বোঝা নিয়ে। ওতেই যথেষ্ট হবে। তৃতীয় ট্রিপের পর বলল লোগান, এতে আমাদের রাত বেশ স্বাচ্ছন্দ্যেই কেটে যাবে। এখন সব কাজ টাজ ফেলে একা দুদণ্ড বসত, তা না হলে তোমার মুখের যা হাল হবে, এরপর তোমার দিকে আর তাকানো যাবে না। দূরে পাহাড়ের গায়ে সারি সারি পাইন গাছগুলো দেখে আশ্বস্ত হলো ওপাল। ওদিকে জঙ্গলের ভেতরে বরফ গলতে শুরু করেছে। মনে হয় তুমি ঠিকই বলেছ। লোগানের দিকে ফিরে ওপাল বলল,
কফি খাবে? মাথা নেড়ে সায় দিল লোগান। স্টোভের নিচে আর এক টুকরো কাঠ গুঁজে দিল ওপাল। একটু পরেই সে তার স্বামীর হাতে কফির কাপ তুলে দিল। রান্নাঘরের কাঁচের জানালার দিকে তাকালো ওপাল। বাইরে তখনও ক্রমাগত তুষারপাত হয়ে চলেছে। এর থেকে কি কখনোই রেহাই পাওয়া যাবে না? লোগানের চোখে চোখ রেখে বলল ওপাল, তুমি নিশ্চয়ই কিছু জানো। তুমি তোমার আঙ্গুলের এবং পায়ের জোর হারিয়েছ, আর এখন তুমি আমাকে একজন সুখা জমির ফার্মার হিসেবে খাড়া করে তুলছ। র্যান্সার সেই সঙ্গে সংশোধন করে দিয়ে বলল, লোগান, আমরা এখন একজন র্যান্সার। তাহলে হতে পারে, ধীরে ধীরে বলতে থাকে ওপাল। ওয়াচাশ উপত্যকায় চলে যাওয়ার সময় হয়েছে। সেখান থেকে উটাওতে কিংবা ক্যালিফোর্নিয়াতেও যাওয়া যায়। এখানে থামল সে। এটা তার দীর্ঘ বক্তৃতা। তাদের সেই ছোট্ট বাড়ির গুহায় আবার হুহু করে ঠান্ডা হাওয়া ঢুকে পড়ল। এক ঝলক ঠান্ডা হয়, আবার কষ্ট পেতে হলো তাদের। তাই কি তুমি মনে করছো এখনই আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত? বলল লোগান। আর এইভাবেই আমার হাত পা পঙ্গু হওয়ার হাত থেকে বাঁচানো যাবে, এই তো? স্থির চোখে তাকালো ওপাল। কিংবা এও তো হতে পারে, হয়তো তুমি ভাবছো আমার হাত পা চিরদিনের মতো অবশ হয়ে যাওয়ার ভয়েতেই বেসিন ছেড়ে চলে যেতে বলছো। না না, আমি ঠিক ওভাবে বলতে চাইনি। ওপালের চোখের মণি দুটো হঠাৎ আতঙ্কে দুধসাদা হয়ে যাওয়ার পর, শেষ কথাটা শোনার পরেই তার চোখের সেই আগের নীল ভাবটা ফিরে এলো আবার। ওদিকে বাতাসের তীব্রতা ক্রমশই বাড়তে থাকে। হঠাৎ লোগানকে অত্যন্ত জেদি বলে মনে হলো। যদি আমরা এ জায়গা ছেড়ে না যাই, বলল সে, এখানে আমরা বেঘরে মারা যাব। বাতাসে তীক্ষ্ণ আওয়াজ উঠল। এই জায়গা পরিবর্তনের মতলবটা তার মাথায় কবে কোথায় যে এসেছিল খেয়াল করতে পারে না লোগান। আর তার মধ্যে ভয়ের ছাপ দেখলেই ওপাল সেই একটা কথাই কেবল বলে যায়, কোম্পানি আসছে। তার এই কথার অর্থ ঠিক বুঝতে পারে না সে। তার ভাষায় সত্যি সত্যি যদি কোম্পানি আসেই, তাহলে বলবো অল্প সময়ের জন্য আসছে না। ঝড়ের দাপট শুরু সেই পড়ন্ত বিকেল থেকে, এবং এখন সন্ধ্যা, তবু থামবার কোনোই লক্ষণ দেখা যাচ্ছে না। লণ্ঠনের আলোয় সে তার বাবার ঘড়ির দিকে তাকাতেই দেখল তখন সময়টা মাঝরাত, অথচ এ ঝড় থামার কোনো লক্ষণ নেই। আবার এ দুর্যোগের রাতে ঘুমোতেও পারবে না সে। ওদিকে তার স্ত্রী যখন একটু তন্দ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছিল, তার দিকে তাকিয়ে দেখল লোগান। ওপালের মৃদু নাক ডাকার শব্দ শুনে তার মনে হলো এই ঝড়ঝঞ্ঝার তোয়াক্কা না করেই অনায়াসে ঘুমাতে পারবে সে। ভাবনাটা তার মাথায় এলো অনেকটা সমুদ্রের স্রোতে খড়কুটো ভেসে আসার মতো, যদি না সে ঘুমানোর ভান করে থাকে। কিন্তু কথা হচ্ছে, কেনই বা সে অমন ভান করতে যাবে? এই কথাটা চিন্তায় দীর্ঘ সময় ধরে ধাঁধায় পড়ল লোগান। এই সমস্যার সমাধান করতে গিয়ে চিন্তায় চিন্তায় একটা অস্বস্তিকর ঘুমের মধ্যে কাটাতে হলো তাকে। তবে তার ক্ষণস্থায়ী ঘুম ভেঙে যাওয়ার পর নতুন করে সমস্যাটা চিন্তা করতে গিয়ে উপলব্ধি করল সে, সম্ভবত ওপাল ঘুমায়নি। তুষার ঝড় তার ঘুম কেড়ে নিয়েছিল। তাকে বোকা বানানোর জন্যই ঘুমের ভান করে থাকবে সে। আর লোগানকে বোকা বানানোর একটা কারণ হলো, এইভাবে সে যে সত্যি সত্যি কি অনুভব করছে এবং ভাবছে সেটা লোগানকে জানতে দেবে না। রাতের বাকি সময়টা ওপালের উপর কড়া নজর রাখল লোগান। তার স্ত্রীর যদি একটু ভুল হয়ে থাকে সেটা দেখাই তার এখন প্রধান উদ্দেশ্য। তার বিশ্বাস, একদিন না একদিন তার স্ত্রী নিজেই নিজের ফাঁদে ঠিক পড়ে যাবে। সে আজ নয়তো কাল কিংবা পরশু। এখন তার একমাত্র করণীয় কাজ হবে ধৈর্য ধরে অপেক্ষা করা। তার ধৈর্যের সীমা অলঙ্ঘনীয়। ওদিকে সময়ের ঘণ্টাগুলো 11টা 12টা করে করে 5টায় এসে পৌঁছল। এই সময় পূবের আকাশে ভোরের আলো ফুটে উঠতে দেখা গেল। মাত্র একটা ভুল, সেটাই যথেষ্ট, এবং ওপালকে ঠিক হাতে নাতে ধরে ফেলতে পারবে। এবার তুষার ঝড় আনন্দে আরো জোরে চিৎকার করে উঠল। ঘটনাটা ঘটল প্রাতরাশের পরে। ওপালের পরনে ছিল একটা ফ্ল্যাপ জ্যাকেট। টেবিলে তার এক পাশে লবণাক্ত বিফ রাখা ছিল। টাটকা এক পট ভর্তি করা হয়েছিল। খাবারের স্বাদটা কেমন যেন একটু সন্দেহজনক বলে মনে হলো লোগানের কাছে। বাতাসে ছুরির তীক্ষ্ণতা, বুক কাঁপানো শব্দ, এসব ছাপিয়ে লোগানের মাথায় তখন কেবল একটা সমস্যাই ঘুরপাক খাচ্ছিল।
ওপালের কথা বলতে গিয়ে থেমে থেমে কাটা কাটা কথা বলার ভঙ্গিমা, এসবই তার স্বভাব বিরুদ্ধ। এর আগে এমন ভাবভঙ্গি তার মধ্যে কখনো দেখা যায়নি। ইয়মিংয়ের এই দিকটা এখনো কেমন গোলমেলে। প্রাতরাশের পর টেবিল সরিয়ে উঠে দাঁড়ালো লোগান। এখন আমি কিছু কাঠ কাটতে চললাম। ওপাল মাথা নাড়ল। এক মুহূর্তের জন্য লোগানের চোখের ওপর সে তার আগ্রহ ভরা চোখের দৃষ্টি ফেলে রাখল। তারপর এক সময় সে বলে উঠল, ওগুলো তুমি নিয়ে যাবে? তার দিক থেকে দৃষ্টি সরিয়ে সে এবার নোংরা জঞ্জালে ভর্তি বাস্কেটের দিকে ফেলল। ওপালের এ ধরনের কথা বলার উদ্দেশ্যটা হঠাৎ আবিষ্কার করে ফেলল সে। ওপাল চাই একটু বেশি সময় ধরে বাইরে থাকুক সে, যাতে করে সেই সব কাজগুলো সেরে নিতে পারে। লোগানের মনে পড়ল, গতকাল নোংরা ফেলে এসে বাকেট ভর্তি জ্বালানি কাঠ সংগ্রহ করে আনতে গিয়ে হাতের আঙুলগুলো আর পায়ের গোড়ালির কি দশাই না হয়েছিল। তার ভাগ্য ভালো যে আজ সে হেঁটে চলতে পারছে এবং জিনিসপত্র স্পর্শ করতে পারছে। হাতের আঙ্গুল কিংবা পায়ের গোড়ালি না থাকলেও, এমনকি হাত পা না থাকলেও তাদের এখান থেকে এগিয়ে যেতেই হবে। ওপালের এখন মনের যা ভাবনা, এখানকার এই প্রবল তুষার ঝড়ের মতো জায়গা ছেড়ে সে এখন পালাতে চায় ক্যালিফোর্নিয়ায়, যেখানকার প্রাকৃতিক সমস্যা আরও বেশি ভয়ঙ্কর, আরও বেশি বিধ্বংসী। জায়গাটা ওপালের মতো মূর্খের কাছেই নাকি অতি চালাকের কাছে স্বর্গরাজ্য বলে মনে হয়েছে। তবে হ্যাঁ, একটা ব্যাপারে এটা একটা স্বর্গরাজ্য অবশ্যই, যেখানে কমলা লেবুর গাছ থেকে যে কেউ বিনা পয়সায় লেবু পেড়ে নিতে পারে। কিন্তু এর বিনিময়ে নিজেকে আত্মবলি দিয়ে ঝড় তুষার ঝড়ের জন্যে? ঠিক আছে, বলল লোগান, আমি ওই কঙ্কালগুলো তুলে নিয়ে যাবক্ষণ। এবার তাই সে করল, অত্যন্ত সতর্কতার সঙ্গে, শান্তভাবে এবং কোনো রকম তর্ক না করেই ওপালের পরামর্শ মতো কাজ করল, যাতে করে তাকে সে বুঝতে দিতে চায় না যে তাকে সন্দেহ করছে। এবং যথারীতি গোলাঘর থেকে তিনটি কাঠের বোঝা সঙ্গে নিয়ে ফিরে এলো এক এক করে। সেই দড়ি ধরে যাতায়াত করাটা কম কষ্টকর নাকি? মুখের ভূগোল বিশ্রীভাবে পাল্টে যায় তখন। তবু তাই করতে হলো, ওপালের স্বার্থে এবং বলা বাহুল্য নিজের স্বার্থে, প্রাণ বাঁচানোর স্বার্থে। সেটাই এখনকার পক্ষে যথেষ্ট, হাসল ওপাল। মাটির নিচে স্টোর রুমে আরও বেশি খাবার স্টক করে রাখতে হবে। এই বলে ঠান্ডা আবহাওয়ার উপযোগী পোশাক সে তার গায়ে চাপিয়ে নিল চটপট। তুষার ঝড় বইছে তখনও। লোগান এগিয়ে গিয়ে তার স্ত্রীর জন্য দরজাটা খুলে দিল। একটা দমকা ঠান্ডা হাওয়া ঘরের ভেতরে প্রবেশ করল। ওপালের তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ ছিল না। ঘর থেকে বেরিয়ে সেই তুষার ঝড়ের মুখোমুখি হতে তার পা একটুও কাঁপল না। তার স্বামী থার্মোমিটারের দিকে তাকালো। পারদ ছিল না সেটাই, বাল্বটা চূর্ণ বিচূর্ণ, এখন আর টেম্পারেচার ইঙ্গিত করবে না। লোগান এখন নিজেই যে কি করতে যাচ্ছে সে জানে না। পরচের সঙ্গে বাঁধা তিনটি দড়ির দিকে তাকালো সে। এখন এখানে অত্যন্ত ঠান্ডা। পকেট থেকে ছুরিটা বার করে প্রথমেই ডান দিকে 1 নম্বর দড়িটা কেটে ফেলতে দ্বিধা করল না। তারপর শেষ দড়িটা কাটতে গিয়ে একটুও ইতস্তত করল না সে। ঝড়ের দাপটে দড়িগুলোর একটা প্রান্ত ছিন্ন ভিন্ন হয়ে গেছে, সেটা অস্বীকার করার উপায় নেই। তবু একটা টেনশন থেকেই যায়। সব শেষ। মাছের দড়িটাও কাটা হয়ে গেল, অর্থাৎ আউট হাউজে যাওয়ার পথ বন্ধ। বিচ্ছিন্ন দড়িটাও তুষারে ঢাকা পড়ে গেল। একটু ইতস্তত করল লোগান গোলাবাড়িতে যাওয়ার দড়িটা কাটতে গিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেটাও কেটে ফেলল সে। গোলাবাড়িতে যাওয়ার প্রয়োজন আর তার নেই এখন। এই তুষার ঝড় নিশ্চয়ই আর একটা পুরো দিনরাত্রি থাকবে না, ভাবল সে। তৃতীয় দড়িটা আগে ভাগে কেটে ফেলল সে। রান্নাঘরে ঢুকতে গিয়ে দরজা খোলা মাত্র তুষার ঝড়টা যেন বিদ্রূপের হাসি হেসে উঠল। এক মুহূর্তের জন্য থামল সে। তারপর দরজা বন্ধ করে ঘরের ভেতরে ঢুকে গেল। দিনের বেশিরভাগ সময় ল্যারামি ডেইলি বুমেরাঙের পুরনো সংখ্যাগুলো পড়ে কাটিয়ে দিল লোগান। রোল্ড অ্যামান্ডসেনের দক্ষিণ মেরুতে দুঃসাধ্য অভিযানে জয়ের কৃতিত্বের বিস্তারিত খবর একবার দুবার কিংবা বহুবার পড়েও যেন পুরনো হয় না লোগানের কাছে। সমস্ত ঘটনাটাই ভীষণভাবে আকর্ষণ করে তাকে, কিন্তু অনুরূপভাবে
অন্য মেরু অভিযানের কাহিনী শুনতে কিংবা পড়তেও খুব ভালো লাগে লোগানের। ইংলিশম্যান রবার্ট ফ্যালকন স্কটের অভিযানও তাকে ভীষণভাবে আকৃষ্ট করে। 12 বছর আগে 1900 সালে একটা বরফের পাহাড়ে একটা সফল অভিযান চালান তিনি। একটা জনশ্রুতি আছে, স্কটই সর্বপ্রথম দক্ষিণ মেরুতে প্রথম অভিযান চালিয়েছিলেন। যাই হোক, অভিযানের রেকর্ড চেক করলে দেখা যাবে একজন নরওয়েবাসী আপাত দৃষ্টিতে তাকে অনেক আগেই টেক্কা দিয়েছিল। হাজার হোক, স্কট একজন সাদা চামড়ার মানুষ, বিড়বিড় করে বলল লোগান। কিন্তু তারপরেই সমানভাবে অ্যামান্ডসেনকে আকর্ষণ করল। লোগান এখন ভাবছে, স্কট যখন শুনেছেন অনেক আগেই তার প্রতিদ্বন্দ্বী তার মেরু অভিযানে হারিয়ে গিয়েছিল, ব্যাপারটা তিনি কিভাবে নেবেন সেটাই এখন বিস্ময়ের ব্যাপার। সেটা কি মৃত্যুর সামিল হবে? আলো কমে আসছে। লোগান তার চারপাশে তাকিয়ে দেখে নিল, গোধূলির আলোর রং ফিকে হয়ে আসছিল। তুষার ঝড় কি তাহলে থেমে যাবে এরপর? ঘরের ল্যাম্পের আলো আর একটু বাড়িয়ে দিল সে, কিন্তু ওদিকে অন্ধকার আরো বেশি করে এগিয়ে আসছিল। হয়তো ল্যাম্পের কেরোসিন ফুরিয়ে আসছিল। মাথা নাড়ল লোগান, ঘুমোবার চেষ্টা করল। কতদিন সে যে ঘুমায়নি কে জানে। পিছনের দরজা কে যেন নক করছে। গা ঝাড়া দিয়ে জেগে উঠল লোগান। আর একবার নক হতে শুনল সে। শব্দটা বেশ তীব্র, তা না হলে বাইরে প্রবল তুষার ঝড়ের শব্দ ছাপিয়ে এত জোরে তার কানে এসে বিঁধছে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো লোগান। তারপর রান্নাঘরের দরজা দিয়ে এগিয়ে যেতে থাকলো। দরজায় খিল দিতে ভুলে গিয়েছিল সে, তাই তাকে দরজা খুলতে হলো না। কিন্তু যদি এমন হয় দরজার ওপারে ওপাল দাঁড়িয়ে রয়েছে এখনো? না, তা হতে পারে না। বেশ কয়েক ঘন্টা আগে যাতায়াতের মাধ্যম দড়িগুলো কেটে রেখে এসেছিল সে, তাই কি দরজা খুলবার প্রয়োজন মনে করল না সে। যাই হোক, অবশেষে দরজা খুলল। দরজার পাল্লা এবং চৌকাঠের মধ্যে ফাঁকা জায়গাটা দিয়ে একটা হাত প্রসারিত হতে দেখা গেল। আঙুলগুলো সরু সরু এবং ধূসর রঙের। সোনালি দরজার উপর হাত রেখে শক্ত করে আঁকড়ে ধরে রাখতে চাইছে সে। হাতের কবজিটা রান্নাঘর পর্যন্ত প্রসারিত হতে দেখা গেল। লোকটা তার কাঁধ দিয়ে দরজায় ধাক্কা দিল। হিস্টেরিয়া যুবতীর মতো সে তার গায়ের জোর খাটিয়ে দরজায় ধাক্কা দিতে চাইছিল। বন্ধ করো, কনুইয়ের নিচু পর্যন্ত কেটে ফেলো। কবজি এবং হাতটা কাঠের মেঝের উপর গড়াগড়ি খেতে থাকলো। হাতের আঙ্গুলগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মেঝের উপর ভাঙা কাচের মতো লুটোপুটি খেতে থাকলো। তা সত্ত্বেও দরজার উপর ক্রমাগত আঘাত পড়তে থাকলো। তখনও মেঝের ওপর স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল লোগান। ল্যাম্পের আলোটা তখনও দপদপ করে জ্বলছিল, কিন্তু স্পষ্ট সে দেখতে পেল রক্ত রং চুনি গলে গলে পড়ছিল। আইস জুয়েলগুলো ফোঁটা ফোঁটা রক্তে পরিণত হলো। টুকরো টুকরো মাংস টুকরো টুকরো হলো এবং ফোঁটা ফোঁটা রক্তের ওপর পড়া মৃদু আলোর আভায় তার দৃষ্টি তখন স্থির নিবদ্ধ। কতক্ষণ যে এভাবে তাকিয়েছিল সে জানে না। সম্বিত ফিরে পেয়ে লোগান দেখল তখনও সে দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু মেঝের ওপর রক্তের কোনো চিহ্ন ছিল না। কিছুই ছিল না সেখানে, এবং দরজাটা তখনও বন্ধ ছিল। বাইরে থেকে সবকিছুই বলে দিচ্ছিল বাতাস। তবে ঘরের ভেতরেও বাতাস তখন বাচ্চা মেয়ের মতো কলকলিয়ে লুটোপুটি খাচ্ছিল। ডিয়ার লর্ড, ঘুমাতে চাই সে। লোগান ভাবল, তখন বুঝি সকাল হয়ে গেছে। তবে নিশ্চিত নয় সে, কারণ রাতে তার ঘড়িটা বন্ধ হয়ে যায়। যে সময় দরজাটা খুলে গিয়েছিল এবং হাতটা ভেতরে প্রসারিত হয়েছিল, না, ঘড়িতে দম দিতে ভুলে গিয়েছিল সে। উঠে দাঁড়াবার চেষ্টা করল। দরজার পাশে মেঝের ওপর বসেছিল। তার মাংসপেশিতে খিল ধরে গিয়েছে। তার হাত পা শক্ত হয়ে গিয়েছিল। লোকটা উপলব্ধি করল রান্নাঘরে স্টোভের আগুন নিভে গেছে। সে তখন কাঠের যোগান দিয়ে দেশলাই কাঠি জ্বালালো, কিন্তু জ্বলন্ত কাঠিটা ঠিকমতো জায়গায় গিয়ে পড়ল না। আর একটা দেশলাই সামনে কোথাও দেখতে পেল না লোগান। আর একটা দেশলাই নিশ্চয়ই কোথাও আছে, হয়তো কাঠি ভর্তি পুরো একটা দেশলাই আছে। কিছুক্ষণ পরে ঘরের ভেতরে চারিদিক তাকিয়ে দেখতে থাকলো সে। একসময় বিছানার উপর একটা মাফলার দেখতে পেয়ে সেটা টেনে নিয়ে গলায় জড়িয়ে ফেলল। তারপর সে তার পরিচিত চেয়ারের উপর গিয়ে বসল। একটু সময়ের জন্য ভাবতে চায় সে,
কিন্তু ঝড়ো বাতাস তাকে ভাববার অবসর দিল না। লোগান বুঝতে পারল কেরোসিন ল্যাম্পটা নিভে গেছে, তবু এখনো দেখতে পাচ্ছে সে। জানালা পথে ধূসর আলোর রেখা ঘরের মধ্যে ছড়িয়ে পড়েছিল। হিমঝড় কি থেমে গেছে? এই উপলব্ধির পরেও সে কিন্তু গরম অনুভব করল না। এর বেশি কিছু আদৌ সে অনুভব করল না। তার হাত পা অবশ এখনো, যেমন গতকাল গোলাবাড়ি থেকে আসার সময় প্রচণ্ড ঠান্ডায় তার হাত পা অবশ হয়ে উঠেছিল। 1 ইঞ্চিও নড়তে পারবে না সে এখন। এরকম ভাবটা কি তার বেশ কয়েকদিন থেকেই? এ ব্যাপারে লোগান নিশ্চিত ছিল না, কিন্তু ঝড় যে থেমে আসছে এ ব্যাপারে তার বিশ্বাস ক্রমশ জোরালো হয়ে উঠছে। বাতাসে তখনও কাঁপুনি জাগছিল, কিন্তু তুষারপাতের শব্দটা এখন আর নেই। হ্যাঁ, তুষার ঝড়ের প্রকোপ হ্রাস পাচ্ছে। এর অর্থ হলো সে আর ফাঁদে পড়ে নেই। তার মানে এই বাড়িতে লোকজন আসতে পারে এখন। তার মানে কোম্পানি অর্থাৎ সঙ্গী আসছে। খুশিতে তার নাকের ডগা ফুলে উঠল। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াবার চেষ্টা করলো লোগান, কিন্তু পারল না। হাল ছেড়ে দিয়ে ডুবে যেতে থাকলো সে। ওপাল! মাত্র একবারই সে তার স্ত্রীর নাম ধরে ডাকলো, কিন্তু তারপর আর তার নাম ধরে ডাকতে পারল না। তারপর হাঁচি আর চেপে রাখতে পারল না সে। একের পর এক হেঁচে যেতে শুরু করলো তারপর। ধন্যবাদ।